নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ডাক্তারবাবু কি বলছেন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আলোচনার জন্য আমরা পেয়েছি বিশিষ্ট মনোরোগ এবং ঘুম বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ দাসকে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কি, কেন হয়? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমি আপনার দিকে তাকিয়ে বলছি, একটা রোগ বেসিক্যালি যেটাতে আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে পরে আমরা যখন রাত্রিবেলা ঘুমানোর সময় নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সেই হাওয়াটা আমাদের লাংস অবধি পৌঁছচ্ছে না, যার ফলে শরীরের মধ্যে অক্সিজেন ড্রপ করছে। কারণ আমরা যে নিঃশ্বাস রুম এয়ারটাকে যে শ্বাসের মধ্যে দিয়ে নিই, তার মধ্যে অক্সিজেন থাকে, সেটা আমাদের লাংসে পৌঁছয়। লাংস থেকে সেই অক্সিজেনটাকে অ্যাবজর্ব করা হয় এবং সারা শরীরে রক্তের মাধ্যমে ব্রেন, হার্ট, লাং, কিডনি সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। এবারে যদি ওই অক্সিজেনটাই আমাদের লাংস অবধি না পৌঁছতে পারে, হাওয়াটা না পৌঁছতে পারে, ন্যাচারালি অক্সিজেন লেভেলটা ড্রপ করবে। অক্সিজেন লেভেলটা ড্রপ করে গেলে পরে তখন সেক্ষেত্রে বিভিন্ন রকম রোগ, মানে অন্যান্য অনেক কমপ্লিকেশন তার তৈরি হতে পারে। তো এই যে রোগটা, যেটাতে এই হাওয়াটা ঢুকতে পারছে না লাংস অবধি, তার কারণ হচ্ছে গলার একটা যে টিউব থাকে, সেই টিউবটা বন্ধ হয়ে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে। সেই রোগটার নামই হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ মানে বন্ধ হয়ে যাচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে। স্লিপ মানে ঘুমের মধ্যে হচ্ছে, আর অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই সময়টাতে মানুষের চেষ্টা করলেও সে এরকম করছে, কিন্তু হাওয়াটা তার ঢুকছে না, সে নর্মাল শ্বাস প্রশ্বাসটা নিতে পারছে না। এটাকেই আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। কেন হয়, মানে এই রোগটা আসে কি করে মানুষের জীবনে? দেখুন, এর অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কোনো সিঙ্গেল কারণ নেই। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা লাইফস্টাইল ডিজিজ বলতে পারেন। সব থেকে প্রধান কারণ হচ্ছে ওজন। যদি অনেক বেশি কারোর ওজন হয়ে যায় বা হঠাৎ করে সাডেন ওজন বাড়ে, তখন সেক্ষেত্রে আমাদের গলার যে টিউবটা থাকে, শ্বাস যেখান থেকে ফ্যারিংস বলি আমরা, সেই টিউবে প্রচুর মেদ জমে, ফ্যাট জমে, এবং সেই ফ্যাট জমার জন্য টিউবের প্যাসেজটা ছোট হয়ে যায়। এবার যখন আমরা জেগে থাকি, তখন আমাদের একটা ওয়েকফুলনেস ড্রাইভ বলে জিনিস থাকে, যেটা আমাদেরকে ওই টিউবটা খুলে রাখতে সাহায্য করে। ঘুমিয়ে পড়লে অটোমেটিক্যালি ওয়েকফুলনেস ড্রাইভটা থাকে না, বন্ধ হয়ে যায়। তার ফলে ওই টিউবটাও আস্তে আস্তে কোলাপস করে যায়। এবং ওই ফ্যাট জমা ছাড়া ধরুন ওই মাসেলের যদি টোন কমে যায়, বিশেষ করে আমরা বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখি, তাদের কিন্তু অতটা ফ্যাট থাকে না। তাদের যেটা হয় সেটা হচ্ছে যে মাসেলের টোনটা খুব দুর্বল হয়ে যাওয়ার জন্য মাসেলটা রিল্যাক্সড হয়ে যায়। রিল্যাক্সড হয়ে গেলে টিউবটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, হাওয়া ঢুকতে পারে না। এছাড়া বেশ কিছু জেনেটিক বা নিউরো ডেভেলপমেন্টাল কারণ থাকে, যেমন ধরুন ডাউন সিনড্রোম, আপনি হয়তো শুনে থাকবেন, অনেক বাচ্চাদের জন্ম থেকেই হয়। সেই ডাউন সিনড্রোম বাচ্চাদের এই রোগটা বেশি হতে পারে। বা বা ধরুন অন্যান্য যে কোনো কারণে, ধরুন কেউ যদি প্রচুর অ্যালকোহল খায় বা যদি কোনো রকম নেশা টেশা করে, যেগুলোতে মাসেল টোন কমে যায়, সেখান থেকেও কিন্তু এই ধরনের রোগগুলো আসতে পারে। মানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মিলে এই রোগটা তৈরি হয় আর কি। এর জন্য কি জটিলতা তৈরি হয় এবং কি সমস্যা হতে পারে শরীরে? দেখুন, সব থেকে বড় জটিলতা ভাবতে গেলে পরে সাডেন কার্ডিয়াক ডেথ, বা দেখবেন অনেকেই শুনতে পাই আমরা যে ঘুমের মধ্যে মানুষ মারা গেছেন, বা সকালে উঠে দেখা যাচ্ছে আর সে জাগানো যাচ্ছে না, সে মারা গেছে মানুষটি ভোর রাতের দিকে। বিশেষ করে ওই ঘুমের মধ্যে অক্সিজেনটা এতটাই মাত্রায় কমে গেছে বা এতক্ষণ ধরে কমে গেছে, তার হার্ট বিটটাই বন্ধ হয়ে গেছে, সে আর হার্ট ফেলিয়ার করে গেছে তার। সেটা সব থেকে ডেঞ্জারাস একটা কনসিকুয়েন্স। এছাড়া এই ঘটিত অন্যান্য যে কনসিকুয়েন্সগুলো থাকে, যেরকম ক্রনিক্যালি অল্প অল্প করে বারবার হতে হতে কয়েকশো বার ঘুমের মধ্যে অক্সিজেন ড্রপ করছে, রাতের পর রাত হচ্ছে, সেখান থেকে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হাইপার টেনশন বা ডায়াবেটিস বেড়ে যাওয়া, বা ধরুন সেক্সুয়াল ডিসফাংশন, শারীরিক অক্ষমতা, বা ধরুন হচ্ছে যে ওভারঅল ওবেসিটিটাও কিন্তু সেভাবে দেখতে গেলে পরে বাড়ে। কারণ যেহেতু অক্সিজেনটা তো আমাদের শরীরে জ্বালানির কাজ করে, ফুয়েলের কাজ করে। অক্সিজেন যদি ঠিকমতো না হয়, আমাদের খাবারগুলো ঠিকমতো মেটাবোলাইজড হয় না, সেখান থেকে ফ্যাটে রূপান্তরিত হতে পারে। এই একটা দিক গেল। এছাড়া মানে বেসিক্যালি কার্ডিও মেটাবলিক যে সাইড এফেক্ট, সেটা আপনাকে বললাম। এছাড়া আরেকটা দিক হচ্ছে যে অ্যাক্সিডেন্টস। যেহেতু ওই ঘুমের মধ্যে ঠিক মতন মানে অক্সিজেনটা আসছে না, ঘুমটা বারবার ছোটো ছোটোভাবে ভেঙে যাচ্ছে, একটা রিফ্রেশিং স্লিপ হচ্ছে না, তার স্লিপটা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। সে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা বিছানায় থাকছে, কিন্তু তার ঘুমটা হয়তো 4 ঘন্টার হচ্ছে। এবার দিনের বেলাতেও সেই ব্রেনটা চেষ্টা করে ঘুমটাকে নিয়ে নেওয়ার, তার ফলে সে যখন হয়তো কেউ বাইক চালাচ্ছে কি গাড়ি চালাচ্ছে বা কোনো মেশিনারিতে কাজ করছে, হঠাৎ হঠাৎ কিছু কিছু মাইক্রো স্লিপ এপিসোড হয়, মানে ঘুমিয়ে পড়লো, ঢুলে পড়লো, সেখান থেকে কিন্তু বিশাল বড় বড় অ্যাক্সিডেন্ট বা অন্যান্য লাইফ থ্রেটানিং ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে কি নাক ডাকার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই নাক ডাকা এই রোগটার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক বা একটা ইম্পর্ট্যান্ট সিমটম, কিন্তু এসেনশিয়াল সিমটম নয়। এরম মানে অর্থাৎ হচ্ছে যে যদি 100 জন নাক ডাকেন, তাদের মধ্যে 70 জনেরই কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকার চান্স আছে। কিন্তু যদি 100 জনের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, তার মধ্যে যে 100 জনই নাক ডাকবে সেরকম কথা নেই। জেনারেলি নাক ডাকে, তবে বেশ কিছু মানুষ আছে যারা নাক ডাকে না, অথচ তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ধরুন
এই যে নাক ডাকার যে বিষয়টা আপনি আমাকে বলছেন, মানে নাক ডাকাটা কীরকম নাক ডাকা? কল্পবিস্তার সবাই নাক ডাকতে পারে, সেটাকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরি না। আমরা ধরি হচ্ছে নাক ডাকার দুটো ক্রাইটেরিয়া হতে হবে। একটা হচ্ছে এতটাই জোরে নাক ডাকছে যে তার যে বেড পার্টনার, তার সঙ্গে যিনি ঘুমোচ্ছেন তার ঘুমে ব্যাঘাত ঘটছে, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে এতটাই জোরে নাক ডাকছে যে বন্ধ ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে। এই দুটোর মধ্যে যদি কোনো একটা হয় তাহলে সেটা কিন্তু সিগনিফাই করা যে একটা আন্ডারলাইং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকার হাই পসিবিলিটি আছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে বা কীভাবে বুঝতে পারেন আপনারা? দেখুন, এটা অনেক রকম, একটা কিছু রেটিং স্কেল আমরা ইউজ করি, কিছু সাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা একটা আইডিয়া করতে পারি জেনারেল রিস্ক আছে কিনা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার। সেটা সাধারণ খুবই করতে 10 মিনিট লাগে পড়তে ফর্মটা। এছাড়া কিছু টেস্ট করি যেটাকে আমরা পলিসোমনোগ্রাফি বলি, সেটা 4 প্রকার হয়: লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 3 আর লেভেল 4 সেগুলো হচ্ছে পোর্টেবল টেস্ট। পেশেন্টের বাড়িতে একটা যন্ত্র পাঠিয়ে দেওয়া হয়, সেটা জাস্ট মানে একটা নাকে তার থাকে, আঙ্গুলে একটা অক্সিজেনের মেশিন থাকে এবং একটা বুকের বেল্ট থাকে। সেখানে দেখার চেষ্টা করা হয় যে শ্বাস প্রশ্বাস ঠিক মতন আসছে যাচ্ছে কিনা, অক্সিজেন লেভেল ড্রপ করছে কিনা, সে নাক ডাকছে সাউন্ডটা ধরা হয়। এটা করা, এটাকে লেভেল 3 টেস্ট বলি, হোম স্লিপ টেস্টিং। এছাড়া যেটা সবথেকে বেস্ট টেস্ট, লেভেল 1 পলিসোমনোগ্রাফি, সেখানে স্লিপ ল্যাব বলে জিনিস থাকে, যেখানে একটা বড় যন্ত্র থাকে। সেখানে রাত্রিবেলা পেশেন্টকে এসে ঘুমোতে হয়, মাথা থেকে পাওয়ার জন্য তারফার থাকে, একটা ক্যামেরা থাকে। ঘুমের মধ্যে ওনার মাথাটা কী বলছে, বুকটা কী বলছে, হার্ট কী বলছে, ইসিজি থাকে, ইওজি থাকে, ইএমজি থাকে, হাত পা নড়াচড়া, এটা ক্যামেরা দিয়ে পুরোটা দেখাশোনা। এই পুরো জিনিসটা দেখতে পারি আমরা যে কী এক্স্যাক্টলি তার সমস্যাটা হচ্ছে, কতবার ড্রপ করছে, কীরকম হচ্ছে, পুরো ব্যাপারটা মনিটর করতে পারি। সেইটাকে আমরা লেভেল 1 পলিসোমনোগ্রাফি বলি। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিসের। এই রোগ থেকে ভালো হওয়া সম্ভব? কি চিকিৎসা রয়েছে? অ্যাকচুয়ালি রোগটা খুব ভয়ানক হলে বড়, এটা কিন্তু ট্রিটমেন্ট করা অ্যাকচুয়ালি বেশ সোজা এবং যথেষ্টভাবেই সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু রেয়ার কমপ্লিকেটেড কেস ডেফিনেটলি থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে খুব সিম্পল ব্যাপারটা। ওই যে টিউবটা যে বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়াটা ঢুকতে পারছে না, আমরা একটা যন্ত্র লাগিয়ে বাইরে থেকে নর্মাল রুম এয়ারটাকে জোরে পুশ করে ঠেলে ওই টিউবটাকে খুলে দিতে পারি। যেরকম ধরুন ভ্যাকিউম ক্লিনার হাওয়াটাকে টানছে, তো বাইরে থেকে ভিতরে হাওয়া টানে ভ্যাকিউম ক্লিনার, ধরুন রিভার্স ভ্যাকিউম ক্লিনার। ওই জোরে হাওয়াটাকে ঠেলে দিয়ে আমরা টিউবটাকে খুলে দিতে পারি, যার ফলে নর্মাল শ্বাস প্রশ্বাস চলে, অক্সিজেনটা ঠিকঠাক, কোনো সমস্যা হয় না, অক্সিজেন ড্রপ করে না এবং একজন মানুষ গ্র্যাজুয়ালি সুস্থ হয়ে ওঠেন। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি প্যাপ থেরাপি, পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এছাড়া কিছু কিছু সার্জিক্যাল অপশনস আছে, কিছু কিছু ডেন্টাল অপশনস আছে, কিছু কিছু ডিভাইস মুখে পরিয়ে আস্তে আস্তে মুখটাকে এগিয়ে দেওয়া, যার ফলে হাওয়াটা ঢুকতে পারে ভিতরে, এগুলো আছে। এছাড়া আরও কিছু নতুন একটা রিসেন্ট একটা কয়েকদিন আগে ইউএসএফডি একটা ওষুধকে অ্যাপ্রুভ করেছে ট্রিটমেন্টের জন্য, যে ওই ওষুধটা ওজন কমিয়ে দিতে পারে খুব ফাস্ট। ওটা খেলে পরে ওজনটা কমে যায়, যার ফলে অবস্ট্রাকটিভ স্লিপ রোগটা অনেকটা নির্মূল হতে পারে বা কমে যেতে পারে। এছাড়া কিছু পেসমেকার মতন ডিভাইস আছে, যেগুলো হচ্ছে যে অপারেশন করে বসাতে হয়। আমাদের যে জিভটা আছে না, জিভটাকে ওইটা ঠিকভাবে স্টিমুলেট করলে পরে জিভটা মানে ঘুমের সময় পিছন দিকে না পড়ে ঠিকঠাক থাকে, যার ফলে টিউবটা খুলে যায় এবং হাওয়া নেওয়া যেতে পারে। কিছু ওরকম ডিভাইস থেকে সেগুলো ইউজ করা হয় ক্ষেত্রে। তবে সেগুলো এই ডিভাইসটা আমরা অতটা ওই পেসমেকার মার্কা জিনিসটা আমরা খুব একটা এখন ইউজ করি না, কিন্তু মানে ইন্ডিয়াতে এখনও জাস্ট এখন এক্সপেরিমেন্টাল ব্যাপারে চলছে। সিপ্যাপটাই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, যেটা এই ক্ষেত্রে কাজে লাগে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন এমন যারা রয়েছেন তারা ভালো থাকবেন কি করে, কি পরামর্শ আপনার? প্রথমত ওজন কমানোর চেষ্টা করতে হবে, একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, অ্যালকোহল বা অন্যান্য নেশার জিনিস পরিত্যাগ করতে হবে, ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে এবং যদি ধরুন কিছু বিশেষ রকমের এক্সারসাইজ থাকে গলার বা কিছু অন্যান্য, সেইগুলো করলে পরেও অনেকটা উপশম হওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমাদের সঙ্গে মূল্যবান পরামর্শ শেয়ার করলেন চিকিৎসক সৌরভ দাস, তার জন্য ধন্যবাদ। এবং আপনাদের বলবো যে আপনারা এই পরামর্শগুলি যদি আপনাদের কাজে লাগে তাহলে আমরা অবশ্যই, আমাদেরও ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি।